সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান দি ভিউজ। TVN24 নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। মিসবাউজ্জামান। আজকে যে বিষয়টি আমরা নিয়েছি খুবই স্পর্শকাতর বিষয়। আপনারা জানেন যে এই নতুন প্রশাসনের অধীনে আমেরিকার অভিবাসনদের কি ভবিষ্যৎ, আর এই বিষয়ে কি করা যায়, কি আশা করা যায়, সেই বিষয়ে আলাপ করবো। আর আমাদের সঙ্গে আছেন অ্যাটর্নি রাঞ্জা বোস। অ্যাটর্নি রাঞ্জা, কেমন আছেন আপনি? আর আমার সঙ্গে আছেন নিকি রিয়াদ, অ্যাটর্নি গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের একজন কর্মকর্তা, গেহি অ্যান্ড অ্যাসোসিয়েট কর্মকর্তা, এবং উনি সবসময় আমাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকেন এবং সংযুক্ত থাকেন এবং আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করে থাকেন। নিকি, আপনাকে অনেক অনেক স্বাগতম আজকের অনুষ্ঠানে। আপনাকে আমরা মিস করেছি গত 2-3টি পর্ব। আশা করি ভালো আছেন। আর জি। দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত হয়েছেন, তারা অবশ্যই আপনাদের মন্তব্য দেবেন। আপনাদের মন্তব্যগুলো আমাদের খুবই জরুরি। এবং পরবর্তীতে যারা ইউটিউবে বা আমাদের অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে যারা যুক্ত হবেন, তাদেরকে অবশ্যই রেজিস্টার করতে ভুলবেন না, এবং আপনাদের মন্তব্য তো অবশ্যই আমাদের প্রয়োজন। আর 646-307-9828 এই যে নাম্বারটি আমাদের স্ক্রিনে দেওয়া থাকে, আপনারা সরাসরি সম্পৃক্ত হতে পারবেন এবং আপনারা সরাসরি আপনাদের মন্তব্য রাখতে পারেন। আপনারা জানেন এই প্রোগ্রামটি ফেসবুকে স্ট্রিম হয়, লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে আপনাদের মন্তব্য দিবেন অবশ্যই। তো আজকে যে বিষয়গুলি অ্যাটর্নি রাঞ্জা শুরু করতে যাচ্ছি, আমরা জানি যে এই ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের এই ইস্যুতে ডকুমেন্টেড আনডকুমেন্টেড যে ইস্যুটা আছে, যারা ইলিগেল আছেন বা যাদের ওয়ার্ক পারমিট আছে, তাদের অথরাইজেশন আছে, বেশ আইস এটা নিয়ে বেশ সচল, এবং তারা গত কয়েকদিন যাবৎ বেশ রেড দিচ্ছে বিভিন্ন জায়গায়। তো এই জন্য আমাদের কমিউনিটিতে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, আপনি জানেন। সেই আতঙ্কের ফলে যারা, তাদের জন্য আমাদের কি করণীয়, তারা কি হেল্প করবে, কাউকে যদি এরকম নেওয়া হয় তাহলে কি করা যেতে পারে। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের অ্যাজ এ লয়ার, আপনাদের গেহি অ্যান্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যা যা করণীয়, আমাদের তাদেরকে কি হেল্প টিপস দিতে পারি, সেটা একটা দেখার বিষয় আছে। এবং কি লিগালি মানে যারা অনেকে আছে যাদেরকে এইভাবে অলরেডি একজন দুজন বা কয়েকশো কয়েক হাজার ধরা হয়েছে বিভিন্ন স্টেট থেকে। তো আমরা জানি যে তারপরেও অনেক স্টেট আবার এটা নিয়ে করেছে, ফাইলিং করেছে। বাট ইস্যুর কথা বলছি, এটা পরে আমরা আসতেছি। বাট এখন যেটা মোমেন্টাম, যেটা খুবই স্পর্শের কথা, সেটা হচ্ছে যে আইসের যে ইস্যুটা যেটা হচ্ছে। আপনি অ্যাটর্নি রাঞ্জা, আপনারা তো গেহি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাজ করেন। তো আমাদের এই ভাই বোনদের জন্য কি করণীয়, তাদেরকে আমরা কি উপদেশ বা কি অ্যাডভাইস দিতে পারি, তারা কি করলে তারা একটু সেফ জোনে যেতে পারবে? হ্যাঁ, ফার্স্টলি আমি যা দেখছি, অনেকগুলো যে আইস রেড হচ্ছে সেইগুলো দে আর ক্যারিং ইট আউট ইন আ প্লেস যেখানে ওরা জানে অনেক আনডকুমেন্টেড মানুষ থাকে। তো যদি আমি দেখছি অনেক, যেরকম স্প্যানিশ লোকেরা, ওরা যারা আনডকুমেন্টেড একসাথে মিলে 10 জন একটা রুমে, 5 জন একটা রুমে থাকে। তো যেরকম যেরকম জায়গায় ওরা জানে কি এরকম দেখো অনেকজন মিলে আনডকুমেন্টেড মানুষ আছে, আর এবং শুধু একটা দুজন না, 10 জন, 12 জন, 20 জন, ওরকম জায়গায় ওরা মোস্টলি টার্গেট করছে, যেখানে ওরা জানে কি কনসেন্ট্রেটেড থাকবে আনডকুমেন্টেড মানুষ। কেননা ওরকম জায়গায় ওরা রেড করলে ওদের রেজাল্টটা বেটার পাবে, আরো আনডকুমেন্টেড মানুষ পাবে। তো ওই জন্য আপনি যদি অনেক অন্য আনডকুমেন্টেড লোকদের সাথে থাকুন, তাহলে আপনাকে একটু এক্সট্রা কেয়ারফুল হতে হবে। আর আদার দেন দ্যাট, আমাদের অ্যাকচুয়ালি যে প্রিন্সিপাল অ্যাটর্নি, যে মিস্টার নরেশ গেহি, ওনারা আজকেই আমাদের সাথে একটা বসে পুরো স্টেপ বাই স্টেপ অ্যাকচুয়ালি ম্যানুয়াল দিয়েছে সব অ্যাটর্নিকে কি এক্স্যাক্টলি করতে হবে। সবার কেস ডিফারেন্ট, বাট ইন জেনারেল আমি যে অ্যাডভাইস দিতে পারি আপনাকে যদি কেউ আইস অফিসার বা কেউ এসে জিজ্ঞেস করে আপনার স্ট্যাটাসের ব্যাপারে, আপনার কিচ্ছু আনসার করতে হবে না। আপনি বলতে পারেন কি আমি লয়ার ছাড়া আনসার করব না। এবং আপনাকে যদি কেউ উঠিয়ে নিয়ে যায়, আইস ধরো উঠিয়ে নিয়ে গেল আর আপনাকে ডিটেনশনে ফেলে দিল, তাহলে যেরকম আপনি জিজ্ঞেস করলেন ফ্যামিলিকে কল করবে না লয়ারকে কল করবে, আমি সাজেস্ট করব আপনি একটা ফ্যামিলি বা চেনাশোনা কাউকে বাইরে ফোন করুন। ওরা একটা লয়ারকে কন্ট্যাক্ট করে দে উইল ট্রাই টু গেট দ্যাট লয়ার টু ইউ। আপনি নিজে খুঁজতে ট্রাই করুন না ভেতর থেকে, রিসোর্সেস একটু কম, ফ্রি রিসোর্সেস আছে, বাট আই উড সাজেস্ট আপনি কাউকে একটা বাইরে ফোন করে ওনাদের বলুন কি একটা ভালো লয়ার খুঁজতে। আচ্ছা,
ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা। যে কথাগুলো আপনি বললেন সেটা হচ্ছে যে কেউ যদি আইস যদি এইভাবে আসে তাহলে দে ডোন্ট হ্যাভ টু আনসার, মানে তাদেরকে কোনো কথা বলার সুযোগ নেই। তারা বলতে পারে যে আমি লয়ার, আমার আমার ডেজিগনেটেড লয়ার ছাড়া আমি কথা বলবো না। তো এটা কি ওরা অ্যাকসেপ্ট করবে? করতে হবে ওদের। নোবডি এখানে এরকম একটা দেশ কি সবার একটা উকিলের রাইট আছে, আর ওরা ওটা ভায়োলেট করতে পারে না। এবং আরেকটা জিনিস আমি বলবো, আপনাকে যদি কেউ, আপনি আনডকুমেন্টেড, আপনাকে কেউ একটা অফিসার কিছু একটা পেপার দিল কি এখানে সাইন করে নিন, আপনার কিছু হবে না, এটা কিন্তু মিথ্যে কথা ওরা বলতে পারে, ওদের পুরো এটা পুরো লিগাল। এখানে সাইন করে দিন, কিচ্ছু হবে না, প্লিজ খবরদার সাইন করুন না কিছু কিছু। ডোন্ট সাইন এনিথিং দ্যাট ইউ ডোন্ট নো, ডোন্ট টক টু এনিওয়ান দ্যাট ইউ ডোন্ট নো। আপনার কোনো দরকার নেই কিছু বলার, আপনি বলুন আমার লয়ার দরকার। তা আপনি আপনি বলতে চাচ্ছেন যে এটা মানে যেই হোক, সে হি ও সি, যে যিনি এই এই শিকার হবেন, মানে তাকে তার লয়ারের মাধ্যমে কথা বলতে হবে, করা উচিত, কেননা লোকেরা ভুলভাল বলে দেয়। নিকি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আপনি এগুলো ডিল করেন প্রতিনিয়ত, তো আপনার কাছে কি আপডেট আছে? এবং আমার অ্যাটর্নি রাঞ্জা যে কথাগুলো বললেন এটার সাথে মিলিয়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে অন বিহাফ অফ গেহিন অ্যাসোসিয়েশন, আপনাদের কোনো যদি হটলাইনে থাকে, কোনো টিপস থাকে, সরাসরি তারা যোগাযোগ করতে পারে আপনার সঙ্গে এই এই অবস্থায়, সেটা আপনি একটু শেয়ার করুন প্লিজ। হ্যাঁ, খুবই নাজুক অবস্থা চলছে এবং আসলে বলতে গেলে আমাদের গেহিয়ান অ্যাসোসিয়েটস অফিসে আমরা আসলে বলতে গেলে দম ফেলার সময় পাচ্ছি না, এত বেশি মানুষ আসছে আমাদের স্রোতের মতো। কারণ সবাই ভীষণ ভীত সন্ত্রস্ত এবং যাদের মনে করেন স্ট্রং কেস আছে তারাও রাতে ঘুমোতে পারছেন না। তো এই সময়ে আজকে যে বিষয়টা নিয়ে আজকে আপনারা TVN24 আলাপ করছেন আমাদের গেহিয়ান অ্যাসোসিয়েটকে নিয়ে, আসলে এটা খুবই একটা সময় উপযোগী। আর অ্যাটর্নি রঞ্জন যে বিষয়গুলো প্রথমে বললেন, এই কথাগুলো আপনারা আজকে যারা যারা শুনছেন তারা একটু মনোযোগ দিয়ে সহকারে শুনুন যে আপনি কি কি করবেন। এক নম্বর কথা, অ্যাটর্নি রঞ্জা বলেছেন যে প্রথমে ওরা যাচ্ছে যে সমস্ত এলাকায় ওরা জানে আনডকুমেন্টেড মানুষজন থাকে, অনেকজন একসাথে। সাধারণত আনডকুমেন্টেডরা যেহেতু ওদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ভালো নয়, সেই জন্য ওরা করে কি অনেকজন একসাথে এক রুমের মধ্যে থাকে, সাবলেট হয়ে 10 জন 20 জন এক জায়গায় থাকে, বেসমেন্টে অথবা দুটো রুম ভাড়া নিয়ে, এভাবে সেগুলো ওরা জানে। সো সেই হিসাবে ওর আইসের লোকজন কিন্তু প্রথমেই সেই জায়গাগুলোতে যাচ্ছে এবং গণহারে ওদেরকে ধরছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের কমিউনিটির আপনাদেরকে আমরা কি উপদেশ দিতে পারি? আমাদের প্রথম উপদেশ হচ্ছে আপনারা ওই সমস্ত জায়গাগুলো থেকে দূরে থাকুন। ওই জায়গার আশেপাশে থাকলে আপনারা ওখান থেকে সরে আসুন। আপনারা একটু নিরাপদ জায়গায়, যেখানে মনে করেন ভালো জায়গা, মানুষজন কম আছে, ভালো পরিবেশ আছে, সেই সমস্ত যদি জায়গায় থাকেন, এটা একটা 1 নম্বরের নিরাপত্তা আপনারা নিতে পারেন। 2 নম্বর হচ্ছে আপনাদের কাছে যদি কেউ আসে এবং এসে দরজা নক করে এবং কোনো প্রশ্ন করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাইট আছে, আপনি বলতে পারেন আমি কোনো প্রশ্নের উত্তর দিব না, আমার একজন লয়ার লাগবে। এইটা কিন্তু আপনি বলতে পারেন, আর এটাতে আপনার রাইট হিসাবে আপনি এই কথাটা বলবেন এবং এই কথাটা বলতে আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না। এবং আরেকটা কথা অ্যাটর্নি রঞ্জা বলেছেন, ওরা কিন্তু আপনাদের সাথে অনেক রকমের মিথ্যে আশ্বাস দিয়ে বলতে পারে এই কাগজগুলোতে সাইন করে দাও, তোমার কোনো অসুবিধা হবে না। এই কথাগুলো কিন্তু আপনারা শুনবেন না, কখনোই কোনো কাগজে আপনারা সিগনেচার করবেন না। এবং প্রথমেই বলবেন আমি লয়ার ছাড়া কোনো কথা বলবো না। আর যদি মানে আনফর্চুনেটলি কাউকে উঠিয়ে নিয়ে যায়, এবং সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেই ক্ষেত্রে আপনাকে যে ডিটেনশন সেন্টারে নেওয়া হবে, সেখান থেকে আপনি আপনার একজন বন্ধু অথবা ফ্যামিলি মেম্বারকে কল করে বলবেন আমি একজন ভালো লয়ার চাই, এবং তাড়াতাড়ি আপনি একজন ভালো লয়ারকে রিটেন করে নেবেন, মানে আপনি একজন আপনার জন্য হায়ার করে নেবেন একজন অ্যাটর্নি। এই 4টা পয়েন্ট আপনারা প্লিজ মনে রাখেন। দর্শক, নিকি রিয়াদ এবং অ্যাটর্নি রাঞ্জা যে কথাগুলো বললেন, আপনারা আশা করি যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা পরবর্তীতে দেখবেন,
আপনারা অবশ্যই এইগুলার টিপসগুলো নোট করে রাখবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের অলরেডি আমাদের এখানে ট্রাফিক চলে আসছে ফেসবুকে এবং টেলিফোনে কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আলবানি থেকে শাহাদাত বলতেছিলাম। আলবানি থেকে শাহাদুল ভাই, জি আপনার প্রশ্নটা শাহাদুল ভাই। আমার প্রশ্নটা হচ্ছে, আমার সামনের মাসে সিটিজেন ইন্টারভিউ ডেট। তো আমি যখন অ্যাপ্লাই করছি সিটিজেনশিপের জন্য, আমি এখানে একটা প্রশ্ন থাকে আর কি, যে হ্যাভ ইউ এভার বিন এনিওয়্যার। আমি ওই প্রশ্নটার আনসারটা নো দিছিলাম। তো আমি পরে রিয়েলাইজ করছি আমি তো বর্ডার ক্রস করে আসছি। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমার সামনের মাসে সিটিজেনশিপ ইন্টারভিউ ডেট। তো আমি যখন অ্যাপ্লাই করছি সেখানে একটা প্রশ্ন থাকে, হ্যাভ ইউ অ্যারেস্ট এনি ক্রাইম বা এনি কোনো জায়গায় আমি কখনো অ্যারেস্ট হয়েছি কিনা। তো আমি তখন নোট দিছিলাম, বাট এখন আমি রিয়েলাইজ করছি যে আমি যখন এদেশে ঢুকি তখন তো বর্ডার ক্রস করে আসছি, তখন তো আমাদেরকে পুলিশে ধরছিল, তারপরে আমরা বনে সবাই জামিন পাইছি। এখন আমি ইন্টারভিউতে আমি কি বলতে পারি, যে তো আমি আমার তো কি ভুল হয়েছে নাকি আমি রাইট আসলো, দেখি আসলে কি অ্যারেস্ট পর্যায়ে পড়ে নাকি। না না, প্রশ্নটা তাহলে ওকে, আপনি ওকে। পেয়েছেন কিভাবে? জি, আপনি বর্ডার জি, ক্রস জি, করে এসেছেন, কিন্তু জি আমি asylum বলছি grant হয়েছে। নিকি আমি বলছি জি জি, asylum আমি granted বলছি করে পাইছি। আমি বলছি ভাইয়া আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। নিকি রঞ্জা, ওনার প্রশ্নটা হচ্ছে আগামী মাসে ওনার সিটিজেনশিপ ইন্টারভিউ। তো উনি যখন বর্ডার দিয়ে আসছিলেন তখন তো পুলিশ তাকে ধরেছে, তাই না, অ্যারেস্ট করেছে। তো ওইখানে যে একটা কলাম থাকে না যে হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, হ্যাঁ। তো উনি তো এখানে না করেছেন। হ্যাঁ হ্যাঁ, স্যার আপনি তো উনি কি এটা বলতে হবে ইন্টারভিউর হ্যাঁ। সময়, কিছু বলতে হবে ওনার? হ্যাঁ, জি, তো রুলটা হচ্ছে, যখন অবধি আপনাকে ওরা কনফ্রন্ট করবে না, আপনি যা খুশি চেঞ্জ বানাতে পারেন। তো আপনি যখন ইন্টারভিউতে যাবেন, অফিসারকে বলুন কি দেখুন, ইন্টারভিউটা শুরু হওয়ার আগে ওরা যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, তার শুরু হওয়ার আগে আপনি ওনাদের বলে রাখুন কি দেখো আমি এরকম করে এন্টার করেছিলাম, হ্যান ত্যান। আপনার তো গ্রিন কার্ড আছে, তো ওই জন্য আপনার ওটা মানে বললে কোনো ইস্যু হবে না, অলরেডি আপনি পার্মানেন্ট রেসিডেন্ট। তো আপনি ওদের একবার অফিসারকে ইন্টারভিউ শুরু হওয়া আগে বলে দিন কি সিচুয়েশন। জি নিকি, আপনি বুঝতে পারছেন না এই জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, আবার বলে দিচ্ছি ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি সবসময় আমাদের অনুষ্ঠান দেখেন এবং আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করেন। কংগ্রেচুলেশনস, আপনার এখন ইন্টারভিউ চলে আসছে সিটিজেনশিপের। আপনার প্রশ্ন ছিল যে আপনি কখনো অ্যারেস্ট হয়েছিলেন কিনা, সেখানে আপনি নো দিয়েছেন, কিন্তু আপনি আসলে যখন বর্ডার ক্রস করেছেন তখন আপনি অ্যারেস্ট হয়েছিলেন। তো অ্যাটর্নি রঞ্জা আপনাকে উপদেশটা দিয়ে দিলেন। আপনার যখন ইন্টারভিউ শুরু হবে, ও শুরু হওয়ার আগেই আপনি একটু অফিসারকে সুন্দর করে এই কথাটা বলে দিবেন যে আমার এখানে একটু কনফিউশন ছিল যে কোনো অ্যারেস্ট হয়েছে কিনা, আমি এটা বুঝতে পারিনি, কিন্তু আমি তো বর্ডার ক্রস করে এসেছি, এখন তো আমার অ্যাসাইলাম গ্র্যান্ট হয়ে আমি গ্রিন কার্ড পেয়েছি, তো আমি এখানে নো লিখেছি ভুলবশত, এটা আমি আগে থেকে আপনাদের জানিয়ে দিতে চাই। আপনি এটা আগেই বলে দিন। ধন্যবাদ ধন্যবাদ। পরবর্তী এই প্রশ্নটা করেছেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক আপনাকে অনেক ধন্যবাদ, একটা ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন এবং আশা করি আপনার উত্তর পেয়েছেন। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রচনা জামাইকে থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হলো, আমার ছেলে সে বাংলাদেশে জব করে, গত 16-17 সালে সে মাল্টিপল ভিসা পেয়েছিল 5 বছরের জন্য। সে 5 বছরের মধ্যে একবার মাত্র এসছে, 22 দিন থেকে চলে গেছে। সে আবারও তখন সে সিঙ্গেল এসেছিল, এবার সে তার ফ্যামিলি নিয়ে আসার জন্য মানে প্রস্তুতি নিচ্ছে। তো তার শঙ্কা হলো যে আমেরিকার যে সিচুয়েশন, এই সিচুয়েশনে কি ট্যুরিস্ট ভিসা দিবে কিনা, এইটা হলো আমার প্রশ্নটা। ওকে, বুঝতে পেরেছি। নিকি, আচ্ছা, আমার একটু প্রশ্ন করে নিই। জি। আপনি বলেছেন যে আপনার ছেলের অলরেডি মাল্টিপল এন্ট্রি ভিসা আছে, জি। তখন উনি সিঙ্গেল ছিলেন, তাহলে আসলে ওর প্রশ্নটা এটাও হতে পারে যে উনি তো এখন ম্যারিড, আগের ভিসায় চলবে কিনা নাকি নতুন করে ভিসা? না, উনি ওনার ফ্যামিলি নিয়ে নতুন করে আসতে যাচ্ছেন নাকি, নতুন করে আবার আসতে যাচ্ছেন। নতুন 5 করে বছরে আসতে উনি মাত্র একবার আসছিলেন, 22 দিন থেকে চলে গিয়েছিলেন। এখন উনি ওনার ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছেন। এখন কি নতুন করে। B1 B2 টুরিস্ট ভিসা দিবে কি দিবে না, এখনকার যে অবস্থা,
এই প্রিভেইলিং সিচুয়েশন যেরকম সেটার পরিপ্রেক্ষিতে এখন তারা কি B1 B2 ভিসা দিবে কিনা, ট্যুরিস্ট ভিসা দিবে কিনা সেটা জানতে চাচ্ছি। তো এখন যা জানা যাচ্ছে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কি এরকম একটা সিস্টেম করে দিচ্ছে যেখানে কোনো ভিসা অ্যাপ্লিকেশনের অনেক এক্সট্রা ব্যাকগ্রাউন্ড চেক করবে, অনেক ফালতু টাইম ওয়েস্ট করবে। তো টেকনিক্যালি হ্যাঁ আপনি ভিজিট ভিসা পেতে পারেন, কিন্তু আপনার হয়তো একটু টাইম লাগতে পারে, কেননা এই যে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ওরা প্ল্যান করেছে আর ওরা এবং রিলিজও করেছে কি ওরা আরো এক্সট্রা ব্যাকগ্রাউন্ড চেক, এক্সট্রা আপনার ফাইন্যান্সিয়াল চেক, এক্সট্রা আপনার বাড়ি প্রপার্টি চেক, এই জিনিসগুলো ওরা আরো স্ট্রিনজেন্ট করে দেবে আর আরো টাইম লাগবে এটা নিয়ে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি মিশিগান থেকে বলছিলাম, ডাক্তার মাহবুব। আমি মিশিগান থেকে ডক্টর মাহবুব, জি বলুন ভাইয়া। জি 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 জি। আমি বাংলাদেশে ডাক্তার ছিলাম। আমেরিকায় আসি আমি অক্টোবরে 2024-এ কানাডিয়ান বর্ডার দিয়ে আছি। আইসে আমি অ্যাসাইলাম ক্লেম করি এবং আমার অ্যাসাইলামটা মানে অ্যাকসেপ্ট হয়েছে। আর আমার সব ডকুমেন্ট মনে করেন যে ফেব্রুয়ারির ভিতরে মানে দিতে বলছে আর কি, A to G যা ডকুমেন্ট ছিল। এখন আমি জানতে চাচ্ছি আর কি আমার ওয়ার্ক পারমিটটা কবে আসতে পারে, আর এখন আমরা কি সেই পাচ্ছিনি আইসের কাছ থেকে, আর আমার কি প্রফেশন কি হেল্প করতে পারে আমার কেসের ক্ষেত্রে, দয়া করে যদি বলতেন। জি নিকি, আপনি বুঝতে পেরেছেন? জি জি, উনি প্রশ্ন করেছেন, উনি বাংলাদেশের ডাক্তার ছিলেন এবং উনি অক্টোবর 2024-এ কানাডার বর্ডার দিয়ে আমেরিকায় ঢুকেছেন এবং অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছেন। অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়েছে। এখন উনি জানতে চাচ্ছেন ওনার ওয়ার্ক পারমিট উনি কবে পাবেন, আর ওনার যে প্রফেশন, উনি যেহেতু বাংলাদেশে ডাক্তার ছিলেন, এই প্রফেশনটা ওনাকে অ্যাসাইলাম গ্র্যান্ট হতে কোনো সহায়তা করতে পারে কিনা। হ্যাঁ, মানে উনি এখন মিশিগানে আছেন আর কি। আচ্ছা, আমি ফার্স্টে সেকেন্ড কোয়েশ্চেনটা আনসার করব। আনফরচুনেটলি বিইং আ ডক্টর ইটসেলফ এনাফ না অ্যাসাইলামের জন্য, কিন্তু আপনি যদি প্রুভ করতে পারেন কি আপনি ডাক্তার, ওই জন্য আপনাকে হামলা করা হয়েছে বা আপনাকে কেউ টার্গেট করেছে কেননা আপনি ডাক্তার, তাহলে আপনার ওটা ডেফিনেটলি একটা প্রপার অ্যাসাইলাম ক্লেম হতে পারে। But as itself ডাক্তার you can't get asylum just for that. কিন্তু আপনাকে যদি কেউ হামলা করেছে, যাই রিজন হোক, মেবি ইট ইজ রিলেটেড টু দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর আ ডাক্তার, মেবি নট রিলেটেড টু দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর আ ডক্টর, তাহলে আপনি দ্যাট ক্যান প্লে আ ফ্যাক্টর ইন ইউর অ্যাসাইলাম। এটা আপনাকে আপনার যে ইমিগ্রেশন লয়ার যে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা করছে তার সাথে কথা বলুন। আর সেকেন্ড, আপনার ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে কি আপনার ওয়ার্ক পারমিট কত পেতে পারবেন। আপনি যখন আপনার অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেছেন তার 180 ডেজের মধ্যে আপনি এলিজিবল হবেন ওয়ার্ক পারমিটের জন্য। তো 180 ডেজ মানে 6 মাস। 6 মাসের পরে ইউ আর এন্টাইটেল টু, আপনি আর এলিজিবল ফর আ ওয়ার্ক পারমিট। তো আপনি 6 মাসের পরেই ওটার জন্য অ্যাপ্লাই 6 মাস না, 5 মাসের জন্য পরে বা 4 মাসের জন্য 4 মাস পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কেননা একটু টাইম লাগে প্রসেস হতে। যেই 180 ডেজ হবে ইউ উইল বি এলিজিবল ফর ইট। ওকে, ধন্যবাদ। আশা করি ডক্টর মাহবুব আপনি আপনার উত্তর পেয়েছেন। আমাদের সঙ্গে কি আর কোনো কলার আছেন? জি, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, পিছনে কোনো নয়েজ রাখবেন না দয়া করে, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো, আচ্ছা ভাই, আমি নিউ ইয়র্কের অফিস থেকে বলছি। হ্যালো, জি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কথা ক্লিয়ারলি বলেন ভাইয়া, বুঝতে পারছেন, বলেন। বলতেছি ভাই, আমি নিউ ইয়র্কের অফিস থেকে বলছিলাম আর কি। জি হ্যাঁ বলেন। এখন আমি ইমিগ্রেশন ব্যাপারে কিছু কথা বলবো আর কি। জি বলেন, আপনার প্রশ্নটা কি বলেন। আমার প্রশ্নটা ছিল যে আমার সামনের 25 সালের জুলাইতে আমার ফাইনাল হিয়ারিং আছে, ওইটা আমি এখন ডিলে করতে। আচ্ছা, ওটা আপনি ডিলে করতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন এটা সমস্যা হবে কিনা? ওকে, ধন্যবাদ।
his final hearing on July. জুলাই, তো জুলাই। এই বছরের জুলাই মাসে ওনার জুলাই। ফাইনাল হিয়ারিং, So he wants উনি to- এটাকে পিছাতে চাচ্ছেন, উনি ডিলে একটু করতে ওটাকে চাচ্ছেন। মানে ডিলে করতে যাচ্ছেন। পেছোতে পারেন, একটা মোশন টু কন্টিনিউ বলে হয়, কিন্তু ওটার জন্য একটা ভালো রিজন দিতে হয়। কেন এক্স্যাক্টলি আপনি একটা অলরেডি জুলাই একটু দূরে, তো জুলাইয়ের আরো দূরে কেন করতে চাচ্ছেন, আপনার একটা ভালো একটা রিজন The দিতে valid হবে, reason লাগবে। ভ্যালিড রিজন লাগবে। আমরা অ্যাকচুয়ালি গেহিয়ান অ্যাসোসিয়েটসে অনেক মানে আমরা যখন অনেক করতে হয় এরকম মোশন আমাদের সাবমিট করতে হয়, তো ইট ইজ ডেফিনেটলি পসিবল, কিন্তু আপনাকে ভালো একটা কারণ দরকার হবে, ভ্যালিড রিজন দরকার হবে। আপনার শরীর খারাপ আছে, আপনার বাচ্চার শরীর খারাপ আছে, সামথিং লাইক দ্যাট, বা আপনি বাংলাদেশ থেকে এখন ওখানে রাজনৈতিক অবস্থা একটু অন্যরকম, ওই জন্য আপনি ওখান থেকে ডকুমেন্ট পেতে পারছেন না, এরকম একটা ভ্যালিড রিজন হতে হবে আপনার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি আমার ওয়াইফ সিটিজেন, আমি টেক্সাস বর্ডার দিয়ে আমেরিকাতে এন্ট্রি করছিলাম, বাট আমার কোনো অ্যারেস্ট কিছু ছিল না। তো আমার ওয়াইফ আমার জন্য অ্যাপ্লাই করার পর I-130 অ্যাপ্রুভ হয়। অ্যাপ্রুভ হওয়ার পরে আমি কোনো অ্যাকশনে যাইনি। আমার 601 ওয়েভার করার কথা ছিল। এর আগে হচ্ছে বাইডেন একটা অফার দিয়েছিল যে I-131F, তো ওইটাতে আমি অ্যাপ্লাই করি, যে কারণে আমি আর ওই কি বলে আপনার I-824 অ্যাপ্লাই করিনি। তো রিসেন্টলি আমি I-824 অ্যাপ্লাই করছি। তো ন্যাশনাল ভিসা সেন্টার এখনো আমাকে কিছু জানাই নাই। তো আমি কি এখন সেভ আছি এখানে, নাকি আমি সেভ নাই? কারণ আমার তো I-130 অ্যাপ্রুভাল আছে আমার কাছে, তারপর হচ্ছে I-131F টা অ্যাপ্লিকেশনটা তো ক্যান্সেল হয়েছে, বাট এটা তো এখন স্থগিত আছে, ওই লেটারটাও আছে আমার কাছে। আর হচ্ছে I-824 এর যে অ্যাপ্লাই করা হয়েছে সেই রিসিপ্টটাও আছে। জি, রঞ্জা বুঝতে পেরেছেন? হ্যাঁ, নাইলে নিকি আপনি বুঝতে পেরেছেন তো নিকি? হ্যাঁ হ্যাঁ, ওনার ওয়াইফ হচ্ছে সিটিজেন, উনি বর্ডার ক্রস করে এসেছিলেন এবং ওনার ওয়াইফ অ্যাপ্লাই করেছেন I-130 এবং সেটা অ্যাপ্রুভ হয়েছে। তো উনি কিন্তু আবার 601 ওয়েভারটা করেননি, কারণ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে যে PIP I-130F ছিল সেটাতে উনি অ্যাপ্লাই করেছিলেন। তো এখন উনি কি করবেন, কিন্তু উনি আবার I-824 অ্যাপ্লিকেশনটা করেছেন এবং ওইটার রিসিপ্ট ওনার আছে। তো উনি কি সেফ কিনা এখন সেটা উনি জানতে চাচ্ছেন। হ্যাঁ, এটা স্যার অ্যাকচুয়ালি আমি আপনার বেশি আরো ফ্যাক্টস দেখে আমি আপনাকে বলতে পারবো না কখন আপনি PIP অ্যাপ্লাই করেছেন, কখন আপনার I-130 অ্যাপ্রুভ হয়েছে। আর আমার যা আপনি বলেছেন ওনার থেকে আমার লাগছে আপনার এখানে স্ট্যাটাস নেই, ওই জন্য আপনি রিস্কে হতে পারেন, বাট আই উড সাজেস্ট আপনি একটা কনসালটেশন করুন, গেহিয়ান অ্যাসোসিয়েটসে আসুন, আমাদের কল করুন 718-263-5999 আমরা আপনাকে ওখানে একটু ফ্যাক্টস, আপনার একটু পার্টিকুলার ফ্যাক্টস নিয়ে আমরা আপনাকে হেল্প করতে পারবো। জি, মানে আপনি ইউ আর রিকোয়েস্টিং টু গো টু লয়ার, রাইট? হ্যাঁ, ডেফিনেটলি। ডেফিনেটলি। আমি একটু বলে দিই, আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে দেরি হয়ে যায়, আপনি কিন্তু সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের জামাইকা অফিসে, আমি জামাইকা অফিসে আছি। আমাদের অ্যাড্রেস 17329 জামাইকা অ্যাভিনিউ, জামাইকা। আপনি সরাসরি চলে আসতে পারেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও। ধন্যবাদ দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতি পর ফিরে আসলাম। অ্যাটর্নি রঞ্জা, আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম, স্পেশালি আমার একটা কোয়েশ্চেন আছে আপনার ব্যাপারে, সেটা হচ্ছে যে রিমুভাল যারা আছে পেন্ডিং, তাদের বেলা কি হবে? তাদের যারা অলরেডি কোর্টে আছে তাদের ওরা আইস ডিপোর্ট করতে পারে না উইদাউট দের কেস এন্ডিং। তো ওদের কেসটা এন্ড হতে হবে, আর যদি জাজ তখন রিমুভাল অর্ডার দেয় তখনই ওরা ডিপোর্ট হতে পারে। আচ্ছা, আর যাদের ডিপোর্টেশন অলরেডি অর্ডার আছে, হ্যাঁ, তারা কি করবে? তাদেরকে যখন রেড করবে আইস ফর এক্সাম্পল, তাদের বেলা কি হবে? তাদের জন্য তাদের কি প্লেনে বসিয়ে পাঠিয়ে দেবে, মানে অলরেডি ডিপোর্টেশন অর্ডার আছে যাদের। ও। আর এবং ডিপোর্টেশন অর্ডার আছে প্লাস ওরা আপিল করেনি, কিছু আপিল Reappeal প্রসেসে করেনি, নেই, হ্যাঁ। কিছু করেনি, মোশন টু রিওপেনও করেনি, না। কিছু না, ওদের উঠিয়ে ওরা প্লেনে বসিয়ে পাঠিয়ে দেবে। কিন্তু আপনি যদি ডিটেন হন আর আপনার ডিপোর্টেশন অর্ডার আছে, অবশ্যই আপনি একটা, আমি যেরকম বললাম, বাইরে বন্ধু বা আত্মীয় স্বজনকে ফোন করে আপনি অবশ্যই ট্রাই করুন অ্যাটলিস্ট একটা লয়ার, যদি ওরা মোশন টু রিওপেন
ডালতে পারে বা কিছু একটা ডালতে পারে আপনার জন্য, দ্যাট ক্যান স্টপ ইউর ডিপোর্টেশন। স্টে অফ ডিপোর্টেশন বলে একটা ফর্ম হয় N-600, ওটাও করতে পারে। তো দের আর অপশনস। আপনার যদি ডিপোর্টেশন অর্ডার আছে, অপশন অলরেডি আছে, এবং আমরা আমাদের গেহিয়ান অ্যাসোসিয়েটস এ ক্লায়েন্টসদের বলছি কি ডু নট প্যানিক করুন না। আমাদের প্রিন্সিপাল অ্যাটর্নিও সেম জিনিস বলছে, টেল ক্লায়েন্টস নট টু প্যানিক, টেল এভরিওয়ান নট টু প্যানিক। কিন্তু ডেফিনেটলি কাম থাকুন। বাট হ্যাঁ, যদি আপনার ডিপোর্টেশন অর্ডার অলরেডি অ্যাক্টিভ ডিপোর্টেশন অর্ডার আছে আর আপনার আপিলস প্রসেস চলছে না, তাহলে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। থ্যাংক ইউ। আশা করি বুঝতে পারছেন। নিকি, আপনি কি এখানে একটু কিছু যুক্ত করতে চান? জি, শর্ট, আমার কাছে অনেক প্রশ্ন, অনেক দর্শক। একটু এই দুটো ওয়ার্ড একটু বলে দিই অ্যাটর্নি রঞ্জা, দুটো ওয়ার্ড। মানে একটা হচ্ছে যাদের আপনাদের রিমুভাল অর্ডার ছিল কিন্তু আপনারা সেটা মোশন টু রিওপেন করেছিলেন, আপনাদের কেস এখন কোর্টে আছে, তাহলে কিন্তু আইস আপনাদেরকে ডিপোর্ট করতে পারবে না। কিন্তু রিস্কে আছেন তারাই যাদের অলরেডি ডিপোর্টেশন অর্ডার হয়ে গেছিল কিন্তু আপনারা কিছুই করেননি, মোশন টু রিওপেন করেননি, আপিল করেননি, তাহলে কিন্তু আপনাদেরকে যদি আইস এসে ধরে তাহলে কিন্তু আপনাদেরকে আসলে নিয়ে যাবে, প্লেনে উঠিয়ে পাঠিয়ে দিবে। তারপরেও অ্যাটর্নি রঞ্জা একটা কথা বললেন, এই ক্ষেত্রেও আপনাকে যখন ওরা ধরবে, ডিটেনশন সেন্টারে রাখবে, ওই মুহূর্তেও আপনারা আপনাদের বন্ধু আত্মীয় স্বজনের মাধ্যমে বলবেন যে একজন ভালো লয়ার চাই, তখনও কিন্তু আপনারা একজন লয়ার নিতে পারবেন। কিন্তু প্যানিক করবেন না, আতঙ্কিত হবেন না, শান্ত হয়ে চিন্তা ভাবনা করে সুন্দর করে পরিস্থিতিটা হ্যান্ডেল করার চেষ্টা করুন। আর রঞ্জা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে যারাই এখন অ্যাপ্লিকেশন করবে, সেটা ম্যারেজ ইস্যু হোক, যে কোনো ক্যাটাগরিতে হোক, এটা তো এখন মনে হয় অনেক লম্বা ড্র্যাগিং হয়ে যাবে। বিকজ তারা এখন A to Z সবকিছু ব্যাকগ্রাউন্ড চেক থেকে শুরু করে যারা যেভাবে দেখছি, আপনার কি মনে হয় অনেক দেরি হবে না এখন? প্রত্যেকটা ক্যাটাগরিতে তো মনে দেরি হবে নাকি? আপনার অলরেডি মানে যেরকম USCIS এ যে প্রসেসটা, ম্যারেজ নিয়ে যা হোক, বাচ্চার জন্য অ্যাপ্লাই করুক, এনিওয়ে ভীষণ নার্ভ র্যাকিং প্রসেস উইথ একটা নর্মাল টাইমসেও অন্য কোনো অ্যাডমিনিস্ট্রেশন নিচে, ইটস ভেরি নার্ভ র্যাকিং। তো এখন আরো একটু হতে পারে, কেননা টাইম নেবে। আপনি যেরকম বলছেন, ফালতু রিকোয়েস্ট ফর এভিডেন্স জিজ্ঞেস করবে, ফালতু এক্সট্রা এভিডেন্স জিজ্ঞেস করবে, ফালতু সো এরকম নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভলি ওরা ড্র্যাগ করবে জিনিসটাকে। তো হ্যাঁ, এক্সপেক্ট ডিলেস, মানে maximum delays. Maximum delay. Yes. And today I have a question, lot of questions on the Facebook also. Mr. J.M. Bhuya. Assalamu alaikum. Do I have to provide DS-260 confirmation page for IR1 visa for spouse during interview at Dhaka Embassy, or how do I get it? My lawyer did not provide it to me. He is now saying I don't need it for the interview. ইন্টারভিউর জন্য you can't take new, আপনি যদি নতুন এভিডেন্স যান ইন্টারভিউতে আপনি নিতে পারেন, কিন্তু আপনার অলরেডি যদি ফর্মগুলো সাবমিট করা আছে, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। ওকে ভুইয়া সাহেব, আপনি আপনার উত্তর পেয়েছেন আশা করি। আহমেদ মুনা, আমি B1 ভিসা নিয়ে অক্টোবর মাসে এসেছি, এখনো কোনো কেস করিনি, আমি কেসে কাজ করছি, আমার করণীয় কি? কিরকম কেস, কি করছেন, ওটা না জানতে পারলে আমি আনফরচুনেটলি আমার মনে হচ্ছে সালিম উনি B1 ভিসা, টুরিস্ট ভিসা আসছে, B1 তো টুরিস্ট ভিসা না? তো সেই ক্ষেত্রে নিকি ওনার জন্য কি সাজেশন হতে পারে আমাদের? সাজেশন, উনি আসছেন অক্টোবর, তো অক্টোবর সাধারণত তো 6 মাসের মধ্যেই আপনাকে ফেরত যেতে হবে যদি টুরিস্ট ভিসা এসে থাকেন। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3-4 মাস চলছে, 6 মাসের মধ্যেই আপনাকে একটা কিছু করে ফেলতে হবে। তো আপনি বলছেন যে আপনি কিছু করছেন, এটা যদি বলে রাখি, যদি অ্যাসাইলাম হয় তাহলে খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলুন, কারণ দেরি করাটা ঠিক হবে না। আর অ্যাসাইলাম ছাড়া অন্য কোনো কিছু যদি হয়, তাও বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব, এই যে আপনি 6 মাস পেরোতে দিবেন না, 6 মাসের আগেই আপনাকে যা কিছু করার করে ফেলতে হবে। আর আমরা গেহিয়ান অ্যাসোসিয়েটস আছি, আপনারা আমাদের অফিসে আসতে পারেন। আপনাদের প্রথম কনসালটেশনের জন্য আমাদের কনসালটেশন ফ্রি, এবং আমরা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনাদেরকে প্রথমবার দেখব। সো আপনারা সরাসরি চলে আসুন। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে দর্শকও আছেন লাইনে। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার সালাম। নাম হচ্ছে মোহাম্মদ তানভীর হোসেন ফাহিম। তো আমি
under 21 এর টেস্টটা দিয়েছিলাম, ওইটা উইন করছি, এবং I360 যে ফাইলটা আছে ওইটাও উইন করছি। এখন আপাতত আমার I485 যেটা ওইটা এখনো অ্যাপ্লাই করতে পারি নাই। তো আমি কি ইলিগেলের আওতায় পড়ি কিনা, আর আইসের দ্বারাতে আমার কোনো সমস্যা হতে পারে কিনা? জি আপনি কি আগে আরেকটা ফর্ম বলেছেন, ওই ফর্মটা কি? I360 আমার অ্যাপ্রুভ হয়েছে, তো গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন I485 যেটা ওইটা এখন আমাদের ভিসা অ্যাভেলেবল নাই, এই কারণে অ্যাপ্লাই করতে পারি না। ঠিক আছে, তো ওনার প্রশ্নটা হচ্ছে উনি I360 যেটা পাওয়া বিভিন্ন ক্যাটাগরিতে হতে পারে, উনি উল্লেখ করেননি, তো ওইটা ওনার অ্যাপ্রুভ, কিন্তু উনি এখনো I485 গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেননি, উনি কি সেফে আছেন কিনা? আপনি যদি সিজের জন্য অ্যাপ্লাই করেছেন ইউ শুড বি সেফ। আপনি যদি স্পেশাল ইমিগ্রেন্ট, আপনি বললেন আমার মনে হয় আমি শুনলাম কি আন্ডার 21, কিন্তু হয়তো উনি বলেছেন I360 অ্যাপ্রুভড। হ্যাঁ, বাট I360 ক্যান বি ফর আ লট অফ থিংস, বাবা সেজ। তো ওনারা আমার মনে হয় মেনশন করলো কি আমি আন্ডার 21 আর 360 অ্যাপ্লাই করেছি, তার মানে দ্যাট ইজ টেলিং মি আপনি সিজের জন্য অ্যাপ্লাই করেছেন, স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল। আপনি সেফ আপনার থাকার উচিত, বাট প্লিজ তাড়াতাড়ি আপনি 485টা ফাইল করে দিন। জি জি ধন্যবাদ। দর্শক কি আছেন পরবর্তী কলার, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থেকে বলছি, আপনি একজন হিসাবে এখানে আসছি। ভাই আপনার কথাগুলো ব্রেক হচ্ছে, আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসছে। আপনি কান সরাসরি কথা বলুন, কান আপনি যদি হেডফোনে কথা বলেন চলবে না, আপনি সরাসরি ফোন থেকে কথা বলুন। জি, আমার নাম আলিয়া মসজিদ দেখি, আমি কুয়েত থেকে বলছি। জি, আমি এখানে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসছিলাম। আসার পরে আমি এখানে বিয়ে করছি, আমার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার, বাট আমি আমার স্ট্যাটাসটা এখনো মেনটেন করতেছি। আর ম্যারেজ বেসে আমি আমার ইআইডি কার্ড এবং সোশ্যালটা পেয়ে গেছি। এখন আমি কি মানে আমার ইআইডি কার্ড নিয়ে আমি কি আউটসাইডে কাজ করতে পারবো, বা আমি কি এখন স্ট্যাটাস মেনটেন করে কি বাইরে কাজ করতে পারবো কিনা? এক্ষেত্রে আমার কোনো ধরনের চিন্তিত হওয়ার কারণ আছে কিনা সেটাই জানার জন্য। একটা প্রশ্ন, আপনার ওয়াইফ এখনো আপনার জন্য অ্যাপ্লাই করেননি? না, আমরা অ্যাপ্লাই করে ফেলছি, অ্যাপ্লাই করে আমি ইআইডি কার্ড পেয়ে গেছি। আমার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসটা পেন্ডিং এ আছে। ঠিক আছে, বুঝেছি। আর অ্যাটর্নি রঞ্জা, ওনার প্রশ্নটা হচ্ছে উনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসেছিলেন, তারপর বিয়ে করেছেন, গ্রিন কার্ড হোল্ডার, তারপর ওনার ওয়াইফ ওনার জন্য অ্যাপ্লাই করেছেন, উনি ওয়ার্ক পারমিট পেয়েছেন, সোশ্যাল সিকিউরিটি কার্ড পেয়েছেন। উনি জানতে চাচ্ছেন যে উনি বাইরে কাজ করতে পারবেন কিনা, এখন ওনার মেইন প্রশ্ন এটা। বাইরে তার মানে মানে কারণ উনি এখন স্টুডেন্ট ভিসা মেইনটেইন করছেন, স্টুডেন্ট ভিসাতে ওনার যে টেম্পোরারি ওয়ার্ক পারমিট অথবা পার্ট টাইম যে ওয়ার্ক পারমিট ছিল সেটাতে বোধহয় বলছেন যে উনি বোধহয় ক্যাম্পাসেই কাজ করতেন, এখন উনি বাইরে কাজ করতে পারবেন কিনা এটা জানতে চাই। as long as your work permit is valid, you can work. আপনার ওপিটি, আমি জানি না কোন ওয়ার্ক পারমিটের কথা বলছেন, আপনি যদি ওপিটি ওয়ার্ক পারমিটের কথা বলছেন দেন ইউ ক্যান ওয়ার্ক এনিওয়্যার অন ওপিটি as long as আপনার মেইন ডিগ্রির সাথে রিলেশন থাকবে। আমি একটু যদি বলে দিই ক্লিয়ার করে, ভাই আপনার যে ওয়ার্ক পারমিট আগে ছিল স্টুডেন্ট ভিসার, সেটা তো আপনার ক্যাম্পাসের ভিতরেই কাজ করতে হয়, কিন্তু আপনি যদি গ্রিন কার্ডের মাধ্যমে ওয়ার্ক পারমিট এখন পেয়ে থাকেন, এখন আপনি সব জায়গাতেই কাজ করতে পারবেন, এখন আর কোনো আপনার বাধা নেই। হ্যাঁ, মানে আপনার যদি ওপিটি ওয়ার্ক পারমিট, তার মানে যেটা F1 স্কুল করার পরে যেটা 1 বছরের ওয়ার্ক পারমিট পায়, তাহলে আপনি বাইরে কাজ করতে পারেন অন ওপিটি, কিন্তু কাজের রিলেশনটা হতে হবে আপনার মোড মানে কি ডিগ্রি করেছেন ওটার থেকে রিলেটেড হতে পারবে। যেরকম এখন নিকি বলে আপনার যদি 485 দিয়ে মানে গ্রিন কার্ডের যে ওয়ার্ক পারমিট, তাহলে তো কোনো প্রবলেম, যা খুশি কাজ করতে পারেন আপনি। থ্যাংক ইউ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিশিগান থেকে হাসান বলছিলাম। মিশিগান থেকে হাসান? জি জি, আমি ইউএস সিটিজেন, কিন্তু আমার মা বাবাকে আমার খালা অ্যাপ্লাই করে, তো খালা অ্যাপ্লাই করায় সেই F4 ভিসাতে ওনারা আমেরিকাতে এসেছেন 4 মাস আগে। তো আমার বাবার কিন্তু গ্রিন কার্ডটা এসে গেছে, কিন্তু মারটা আসেনি। না আসার কারণে আমরা তো যোগাযোগ করেছিলাম ওদের সাথে, তো ওরা যখন মার সাথে কথা বলতে চায়, মা একটু ইংলিশ ঠিক মতো না বুঝতে পারায় উনি বার্থ ডেটটা জুলাইয়ের জায়গায় জুন বলে দিচ্ছিলেন। তো পরবর্তীতে ওরা গ্রিন কার্ড পাঠানোর বদলে বলেছে যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া লাগবে।
তো আমরা ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্টে যখন যাই, যে কোনো কারণে হোক অফিসটা বন্ধ ছিল, তো ওরা বলেছে যে ওরা আবার মেইলে পাঠাবে আমাদের নতুন কবে ফিঙ্গারপ্রিন্টের ডেটটা হবে। কিন্তু এখনো কোনো লেটার আমরা পাইনি, অলমোস্ট 1.5-2 মাস হয়ে যাচ্ছে। আমরা এখন ভয় পাচ্ছি যে নক করতে ওদেরকে, যে একবার ভুল বলার কারণে ফিঙ্গারপ্রিন্ট চলে আসছে গ্রিন কার্ডের বদলে, এখন যদি আবার নক করে কোনো প্রবলেম হয় কিনা, আপনারা যদি একটু উপদেশ দিতেন। ধন্যবাদ। ঠিক আছে, উনি সিটিজেন, কিন্তু ওনার মা এসেছেন, ওনার খালা মানে মায়ের বোন অ্যাপ্লাই করেছিলেন, F4 ক্যাটাগরিতে এসেছেন 4 মাস আগে। মা অলরেডি গ্রিন কার্ড পেয়ে গেছেন, কিন্তু বাবার এখনো গ্রিন কার্ড আসেনি। সেই হিসাবে ওনারা বোধহয় ফোন করেছিলেন, এবং সেখানে মা যেহেতু ইংলিশ বলতে একটু অসুবিধা, বাবার ডেট অফ বার্থটা একটু ভুল বলেছেন। সেই হিসাবে ওনারা বাবা একটা আবার ফিঙ্গারপ্রিন্টের ডেট পেয়েছেন। ফিঙ্গারপ্রিন্টে গিয়ে ওনারা দেখতে পান যে ওদের অফিস বন্ধ ছিল। তারপর ওনারা জানতে পারলেন ওনাদেরকে আবার একটা ইন্টারভিউ ফিঙ্গারপ্রিন্টের ডেট দেওয়া হবে। এখন ওনারা কি করবেন আসলে বুঝতে পারছেন না আর কি। হ্যাঁ, গ্রিন কার্ডটা আসছে না। হ্যাঁ, কোনো ইন্টারভিউ আপনার যখন হবে, বা আপনি যেখানেই আপনি USCIS এ যাবে ফিঙ্গারপ্রিন্ট দিতে, ওদের একবার জিজ্ঞেস করুন কি আমার একটা কমিউনিকেশনের ভুল হয়েছে অফিসারের সাথে, আমি ওটাকে রেকটিফাই করতে চাই, ব্যাস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি জি, ধন্যবাদ রঞ্জা। দর্শক, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। অনেক প্রশ্ন আমরা উত্তর দেব। দর্শক, আমরা দুঃখিত, অনেক ফেসবুকের প্রশ্ন দিতে পারি নাই। দর্শক কে আছেন ফোনে, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কাফাইতুল্লাহ রিয়াদ বলতেছি, বাফলো থেকে। জি ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমি 2022 সালে মার্চের 14 তারিখে আসলাম উইন করছি, বুঝছেন? উইন করার পরে আমি 1 বছর ওয়েট করার পরে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছি। এখন আমার গ্রিন কার্ড ধরেন প্রসেসিং টাইম দেখেছিল আমারে 2025 সালের জানুয়ারি 1 উইক, অলমোস্ট 650 ডে হয়ে গেছে, বুঝছেন? এখনো আমার গ্রিন কার্ডটা আসতেছে না। ওকে, এই প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। বুঝতে পারছেন না? বুঝতে পেরেছি। আর হ্যাঁ, অ্যাসাইলাম ওনার 2020 অ্যাপ্রুভ হয়েছে, হ্যাঁ। and he applied for the green card and it was supposed to be, এটা 2025 সালে জানুয়ারিতে আসার কথা ছিল, এই ধরনের কিছু হ্যাঁ। একটা। তো উনি এটা কি করতে পারে? উনি স্যার আপনি ধৈর্য রাখুন এখন একটু, মানে এটা ওয়েট করতে হবে, আর কিছু এখন করার নেই, টাইমটাই এরকম এখন, তো আপনি ধৈর্য রাখুন। ধন্যবাদ ধন্যবাদ। আর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এডি চয়ন, সব সময় সুদূর বাংলাদেশ থেকে উনি দেখছেন। আমরা আজকে অত্যন্ত দুঃখিত, এত প্রশ্ন, এত টেলিফোন, যার জন্য ফেসবুকে আমরা সবার প্রশ্ন নিতে পারিনি, সে বলে আমরা দুঃখিত। এটনি রাঞ্জা, আপনাকে দুজনকে অনেক অনেক ধন্যবাদ, নিকি আপনাকে এবং রাঞ্জা। দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।